আজ গোপালগঞ্জে যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে গেল, সেটা কি একটি মেটিকুলাস ডিজাইন ছিল, যার পথ ধরে আবারও অস্থির হয়ে উঠতে যাচ্ছে দেশ? হয়তো এর জেরে ডক্টর ইউনূসের সরকারও আর টিকে থাকতে পারবে না, কিংবা ডক্টর ইউনূস টিকে গেলেও হয়তো তার এই সরকার আর থাকবে না। দর্শক, এইসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের প্রতিবেদনে। আশা রাখি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ 16ই জুলাই আবু সাইদ হত্যার বর্ষপূর্তি হলো। এই দিনটিকে কেন্দ্র করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সারা দেশ জুড়ে যখন পালিত হচ্ছে শোক দিবস, ঠিক সেদিনই আওয়ামী লীগের আঁতুড়ঘর খ্যাত গোপালগঞ্জে এক রক্তক্ষয়ী হামলার মুখোমুখি হলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতারা। এটা পরিষ্কার জানা ছিল, আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে গোপালগঞ্জবাসী সহজভাবে মেনে নেবে না। তারপরও যে দিনটিতে গোপালগঞ্জের কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা হারিয়ে কোনো মতে জীবন নিয়ে পালিয়ে যাবার মতো পরিস্থিতি তৈরির সূত্রপাত হয়েছিল, ঠিক সেই দিনটিতেই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘোষণা করে ওই জেলার সমস্ত আওয়ামী নেতা কর্মীদেরকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। বলতে গেলে 16ই জুলাই 2025-এ এসে জুলাই আগস্ট আন্দোলনের মূল কুশীলব তথা এনসিপির নেতাদের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিটা ছিল গোপালগঞ্জবাসীর জন্য সত্যিকার অর্থেই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো অবস্থা, অথবা আহত বাঘের লেজ দিয়ে কান চুলকানোর সামিল। তাই এনসিপির এই কর্মসূচির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই হাসিনার জন্মভূমি গোপালগঞ্জবাসী রক্তক্ষয়ী প্রতিক্রিয়া দেখানোর জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল, যার ফলে গোপালগঞ্জ এখন রক্তক্ষয়ী এক জনপদে পরিণত হয়েছে। এবং এই আলোচনার সময় পর্যন্ত 4 জন নিহত হবার ঘটনা ঘটে গেছে। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আজ গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে গেল, সেটার জের আসলে কতদূর পর্যন্ত যেতে পারে? আর এই ঘটনাটি কি পরিকল্পিতভাবে ঘটানো হলো? দর্শক, যেভাবে আবু সাইদের শহীদ হবার দিনটিকে কেন্দ্র করে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে ধরেই নেওয়া যায় যে কোনো কোনো পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জের এই প্রাণঘাতী রক্তক্ষয়ী সংঘর্ষটা ছিল একটি পরিকল্পিত ঘটনা। কারণ এখনকার এই এনসিপি নেতাদের জন্য শেখ হাসিনাকে যেহেতু দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এবং পরবর্তীতে মূলদল আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকেও নিষিদ্ধ করিয়েছে এনসিপি, তাই এনসিপির নেতারা গোপালগঞ্জে এসে সমাবেশের নামে বুক ফুলিয়ে গোপালগঞ্জের সন্তান শেখ মুজিব এবং শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করে শান্তিতে ফিরে যাবে, সেটা গোপালগঞ্জবাসী নিশ্চয়ই হতে দেবে না। ফলে স্বাভাবিকভাবে এখান থেকে নতুন করে দেশে একটা অস্থিরতা তৈরি হবে, যার জেরে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরো কিছুদিনের জন্য টিকে যাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাই এটা মনে হতেই পারে যে ডক্টর ইউনূসের সরকারই পরিকল্পিতভাবে এনসিপিকে মাঠে নামিয়ে দিয়েছে। তাছাড়া গোপালগঞ্জে আজকে দুপুরের আগের ঘটনাগুলি লক্ষ্য করলে মনে হতে পারে সরকারের তরফে প্রচ্ছন্ন ইশারা ছিল গোপালগঞ্জে এমন একটা রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টির জন্য। কেননা শুরুতে পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়ে ওঠেনি, এমনকি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকলেও প্রথমে তারা তাদের সেই ক্ষমতা দেখায়নি। এছাড়া গোপালগঞ্জের মতো জায়গায় আওয়ামী লীগ বিরোধী শক্তি এনসিপি এলে কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সে বিষয়ে গোয়েন্দা বিভাগগুলো সরকারকে নিশ্চয়ই সঠিক তথ্য দিয়েছিল, কিন্তু তারপরেও সরকার এনসিপিকে গোপালগঞ্জের সমাবেশ আয়োজনে বাধা দেয়নি। তাহলে এটা বলা যেতে পারে যে নির্বাচন পেছানোর জন্য সরকারই হয়তো চাচ্ছিল আবু সাইদের শহীদ হবার দিনটিতেই নতুন করে গোপালগঞ্জে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হোক, এবং হয়েছেও ঠিক তাই। আবার অন্যভাবে ভাবলে দেখা যায় এনসিপি ও বিএনপি বিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তি যারা চায় ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকুক, তারা সবাই মিলে আবু সাইদের শহীদ হবার দিনটিকে কেন্দ্র করে আবার নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তাছাড়া একটা পর্যায়ে এসে জুলাই আগস্ট অভ্যুত্থানকারীদের লক্ষ্যই হয়ে উঠেছিল বিপ্লবী সরকার গঠন করা। এখন গোপালগঞ্জ কেন্দ্রিক একটা আন্দোলন তৈরি করে আওয়ামী লীগ বিএনপি বিরোধী জনমতকে যদি আবার ঐক্যবদ্ধ করে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, তাহলে হয়তো বিপ্লবী সরকার গঠন করা সম্ভব হতেও পারে। এমনকি বিপ্লবী সরকার গঠন না হলেও ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করার একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে। তাই গোপালগঞ্জের এই ঘটনাকে অবশ্যই একটি মেটিকুলাস ডিজাইন ঘটনা বলা যেতেই পারে, যার পথ ধরে দেশ আবারও অস্থির হয়ে উঠতে যাচ্ছে।
হয়তো ডক্টর ইউনূসের সরকারও আর টিকে থাকতে পারবে না। দর্শক, দেখা যাক সামনে কি ঘটতে যাচ্ছে দেশের কপালে। আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।